নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। ট্রাফিক হোমগার্ডের হাতে নিগৃহীত এক মহিলা জুনিয়র ডাক্তার। ঘটনাটি ঘটে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, ওই হোমগার্ড নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে মহিলা ডাক্তারের উপর চড়াও হয়। খড়দহে রঙের কারখানায় বিধ্বংসী আগুন, পরপর বিস্ফোরণের শব্দ, আতঙ্কে কাটা বাসিন্দারা। ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন। দীপাবলিতে মানুষ মেতে উঠবেন আনন্দে। যাবতীয় নিষেধাজ্ঞা কার্যত উড়িয়ে নিয়ম ভাঙবেন, এটা স্পষ্টই ছিল। দীপাবলি পরবর্তীতে কেমন আছে মহানগরের বাতাস? নিয়ন্ত্রণ হারিয়ে সাত সকালে দ্রুত গতিতে ছুটে আসা স্করপিও গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে নদিয়ার কোতোয়ালি থানার পালপাড়া 12 নম্বর জাতীয় সড়কে। দুর্যোগের ধাক্কা সামনে পর্যটনে ঘুরে দাঁড়াচ্ছে উত্তরের পাহাড় সমতল। দুর্গাপুজো মিটতেই পর্যটনের খরা কাটার ইঙ্গিতও মিলেছিল। ট্রাফিক হোমগার্ডের হাতে নিগৃহীত এক মহিলা জুনিয়র ডাক্তার। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ এবং হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, উলুবেড়িয়া ট্রাফিক গার্ডের এক হোমগার্ড শেখ বাবুলাল নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে মহিলা ডাক্তারকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও তার উপর চড়াও হয়। ট্রাফিক হোমগার্ডের হাতে নিগৃহীত এক মহিলা জুনিয়র ডাক্তার। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ এবং হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, উলুবেড়িয়া ট্রাফিক গার্ডের এক হোমগার্ড শেখ বাবুলাল তার এক আত্মীয়াকে নিয়ে হাসপাতালের প্রসূতি বিভাগে নিয়ে আসে। তার সঙ্গে আরও 10 থেকে 12 জন ছিল। ওই বিভাগে তখন ডিউটি করছিলেন এক মহিলা জুনিয়র ডাক্তার। ওই ডাক্তার যখন হোমগার্ডের আত্মীয়াকে পরীক্ষার পর রেস্টরুমে নিয়ে বসেছিলেন, সেই সময়ই দলবল নিয়ে ডাক্তারের ওপর চড়াও হয় বলে অভিযোগ। নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে মহিলা ডাক্তারকে অশ্লীল ভাষায় গালিগালাজের পাশাপাশি তার হাত মুচকে দেয়, ঘাড়ে ঘুষি মারে বলে অভিযোগ। রাস্তায় বেরোলে তাকে ধর্ষণ করা হবে বলেও হুমকি দেয়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই জুনিয়র ডক্টর। আমি ডিউটি করছিলাম প্রত্যেক দিনের মতোই। একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম। সেই এক্সামিনেশন পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল। তো তখনই এক্সামিনেশন করা খুব জরুরিও ছিল না, কারণ পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমি করেছিলাম এবং পেশেন্ট ঠিক আছে আমি বুঝতে পেরেছিলাম। তো সেই জন্য সেই মতো ট্রিটমেন্ট শুরু করে আমি অন্য পেশেন্ট দেখা শুরু করি। পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে, তাতে আপনি মরে তো যাননি, আপনি আবার দেখুন, আপনার মার খান যাই খান, আপনার দায়িত্ব, এটা আপনার চাকরি। তো আমি তাদেরকে বলি যে অলরেডি 5:30 6টা বাজতে যাচ্ছে, ভিজিটিং আওয়ার্স 6টায় শেষ হলেই আমার ম্যাডাম এসে উনিকে আবার চেক করবেন। তখন উনি বলেন, আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকুন। আর তখন ওনার পাশের আরেকজন বলেন, হ্যাঁ আপনি বাড়ি যান, তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কী করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব, আপনার শরীরে আমি আর বলতে পারছি না বিভিন্ন। তখন ওয়ার্ডের মধ্যে অন্যান্য নার্স এবং আয়ারা ছুটে এসে ডাক্তারকে নিগ্রহের হাত থেকে উদ্ধার করেন। ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা ডাক্তার। রাতে তিনি উলুবেড়িয়া থানায় যান এবং লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, যখন তাকে নিগ্রহ করা হচ্ছিল সেই সময় ওয়ার্ডের আশেপাশে কোনো নিরাপত্তা রক্ষী ছিল না, ফলে তাদের হামলা করতে সুবিধাও হয়। পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই হোমগার্ড সহ 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। হাওড়া জেলা গ্রামীণ পুলিশ সুপার সুবিমল পাল জানিয়েছেন, 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। এছাড়াও গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। আলিপুরের বিদ্যাসাগর কলোনিতে 11 বছরের কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার। আলমারি থেকে মিলল দেহ। জানা যায়, মৃত কিশোরী আরজিকর ধর্ষণ ও খুন মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ভাগ্নে। জনরোষে পড়ে সঞ্জয়ের মৃত কিশোরী ভাগ্নের সৎ মা এবং বাবা। আলিপুরের বিদ্যাসাগর কলোনিতে 11 বছরের কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার। আলমারি থেকে মিলল দেহ। জানা যায়, মৃত কিশোরী আরজিকর ধর্ষণ ও খুন মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ভাগ্নি। এসবের মাঝেই মঙ্গলবার সকালে জনরোষে সঞ্জয় রায়ের মৃত ভাগ্নির সৎ মা ও বাবা। বাড়ি থেকে বেরোতে সৎ মাকে চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। নাকে মুখে ঠাঁটিয়ে চড় মারে তারা। জুতো পেটা করা হয় মৃতার বাবাকেও। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সূত্রপাত সোমবার অর্থাৎ কালী পুজোর দিন। ওই দিনই আলিপুরের একটি বাড়ির আলমারিতে উদ্ধার হয় ৫ম শ্রেণীর নাবালিকার ওই দেহ। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে অনুমান করছে পুলিশ। এরপরই প্রকাশ্যে আসে বিস্ফোরক তথ্য। সঞ্জয় রায়ের এক দিদির সঙ্গে বিয়ে হয়েছিল নাবালিকার বাবার। কয়েক বছর আগে মৃত্যু হয় বধূর। এরপর শালিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে নাবালিকার বাবার। শালিকাকে বিয়েও করেন তিনি। এরপর মেয়ে ও স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে আলাদা থাকতে শুরু করেন। জানা যায় সৎ মা নাকি রীতিমতো নির্যাতন করত ওই নাবালিকার উপর। রাত দুটোয় বের করে দেওয়া হতো বাড়ি থেকে। সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে ১১ বছরের ওই ছাত্রী। অনুমান সেই কারণেই আত্মহত্যার সিদ্ধান্ত। তবে খুনের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না কেউই। পরিবারের দাবি, রবিবার রাত থেকে ওই কিশোরীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয়। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভাঙেন পরিবারের সদস্যরা। ভিতরে ঢুকেই দেখেন আলমারির কাঠামো থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে কিশোরীর দেহ। দ্রুত তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা তাকে সেই সময় মৃত বলে ঘোষণা করেন। হাই নিউজ নেটওয়ার্ক। খড়দহের রঙের কারখানায় বিধ্বংসী আগুন, পরপর বিস্ফোরণের শব্দ। আতঙ্কে কাটা বাসিন্দারা। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন। ভোররাতে খড়দহের ঈশ্বরীপুরের রঙের কারখানায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। রাসায়নিক মজুদ থাকায় দ্রুত ছড়িয়েছে আগুন। কারখানার ভেতর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাশেই গেঞ্জির কারখানায় ছড়িয়েছে আগুন। কালো ধোঁয়ায় মুড়েছে গোটা এলাকা। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী আগুনের উৎসস্থলে পৌঁছানো যায়নি। পাঁচিল ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টায় দমকল কর্মীরা। এদিকে ভেতরে কোনো শ্রমিক আটকে পড়েছে কিনা তাও স্পষ্ট নয়। জানা গিয়েছে মঙ্গলবার ভোর ৪:৩০ নাগাদ আচমকাই খড়দার ঈশ্বরীপুরের আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। স্থানীয়রা দেখেন রঙের কারখানায় দাউ দাউ করে জ্বলছে লেলিহান শিখা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানা ও দমকলে। খবর পেয়ে পরিস্থিতির ভয়াবহতা বুঝে একে একে ঘটনাস্থলে পৌঁছায় ২০টি ইঞ্জিন। তবে রঙের কারখানা হওয়ায় মজুদ ছিল প্রচুর রাসায়নিক, ফলে দ্রুত গতিতে ছড়িয়ে যায় আগুন। জ্বলে ওঠে পাশের গেঞ্জি কারখানাও। একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায় রং কারখানার ভেতর থেকে। শেষ পাওয়া খবর অনুযায়ী দমকলের ইঞ্জিন কাজ করছে। তবে পরিস্থিতি সামাল দিতে রীতিমতো বেগ পেতে হচ্ছে আধিকারিকদের। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন ব্যারাকপুরের সিপি। দমকল আধিকারিকরা বলেন, পাঁচিল ভেঙে ভেতরে ঢোকা হয়েছে। পাশের গেঞ্জি কারখানায় আগুন দ্রুতই আয়ত্তে আসবে। তবে রঙের কারখানার আগুন নিয়ন্ত্রণে বেশ খানিকটা সময় লাগবে। কারখানার ভেতরে কেউ ছিল না, এখনও তা জানতে পারা যায়নি। কারখানা থেকে খানিকটা দূরেই ঈশ্বরীপুর গ্রাম। এই অগ্নিকাণ্ডে স্বাভাবিকভাবেই আতঙ্কে কাটা সেখানকার বাসিন্দারা। হাই নিউজ নেটওয়ার্ক। দীপাবলিতে মানুষ মেতে উঠবেন আনন্দে। যাবতীয় নিষেধাজ্ঞা কার্যত উড়িয়ে নিয়ম ভাঙবেন, এটা স্পষ্টই ছিল। শব্দ বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাখতে একাধিক নির্দেশিকা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। শব্দবাজি ফানুস নিয়ে জারি ছিল গাইডলাইন। দীপাবলি পরবর্তীতে এখন কেমন আছে মহানগরীর বাতাস? দীপাবলিতে মানুষ মেতে উঠবে আনন্দে। যাবতীয় নিষেধাজ্ঞা কার্যত উড়িয়ে নিয়ম ভাঙবেন, এটা স্পষ্টই ছিল। শব্দ বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাখতে একাধিক নির্দেশিকা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। শব্দবাজি ফানুস নিয়ে জারি ছিল গাইডলাইন। দীপাবলির পরবর্তীতে কেমন আছে মহানগরীর বাতাস? শুধু কলকাতা নয়, সল্টলেক, হাওড়ায় বাজির তাণ্ডব থামারই নাম নেই। পুলিশের নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেছে, তবুও দিকে দিকে বাজি ফাটানো হচ্ছে অবিরাম। আতঙ্কিত মানুষ, পশু পাখিও। বনগা লাইনে ট্রেনের কামরায় চকলেট বোমাও ছুড়ে মারা হয়। রাতে নির্ধারিত শব্দমানকে বহু জায়গায় ছাড়িয়ে যাচ্ছে আবাসিক এলাকা। সাধারণত রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত আবাসিক এলাকায় শব্দ 45 ডেসিবেলের মধ্যে রাখা উচিত, আর সাইলেন্স জোনে তা 40 ডেসিবেল। কিন্তু কালীপুজোর রাতে কলকাতার বিভিন্ন অঞ্চলে এই মাত্রা 80 ডেসিবেলের কাছাকাছি পৌঁছে গেছে। দিল্লিকে কার্যত টেক্কা দিচ্ছে কলকাতা। বিভিন্ন এলাকায় রাত বাড়ার সঙ্গে সঙ্গেই বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে চলে গেছে। দূষণের ঘনত্ব ক্রমেই বেড়ে চলেছে। চারিপাশে বাজির তাণ্ডব, প্রশাসনিক বিধি যেন নাকচ। আর প্রতিযোগিতার মতো বাজি পোড়ানো হচ্ছে। শুধু বালিগঞ্জ নয়, বেলুড়েও বাতাসের দূষণ খুবই খারাপ পর্যায়ে।
কলকাতা ও আশেপাশের এলাকায় বাতাসের দূষণ স্বাভাবিকভাবেই উদ্বেগজনক। কালীপুজোর রাতে বাজির ধোঁয়ায় দূষণ আরও ঘন হয়ে যায়। ধোঁয়া নাকে গেলে শ্বাসকষ্ট, হাঁপানি, কাশি সহ ফুসফুসের বিভিন্ন অসুখের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তের জন্য এটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। বৈধ বাজি বিক্রি হচ্ছে কিনা, যথাযথ নিয়ম পালন হচ্ছে কিনা তা পরিদর্শন করছিলেন নগরপাল। সবুজ বাজিতে ছাড় থাকলেও যে বাজিগুলি নিষিদ্ধ তা নিয়ে কড়া নিয়ম জারি করা হয়েছিল। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছিলেন, শব্দবাজি ফাটালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল ইভিনিং 6টা অবধি আমরা মনিটর করেছি, তখন অবধি সারা ভারতে কলকাতা মেট্রোতে অনেকটাই কম ছিল। অ্যান্ড রাত্রি 10টা আর 12টার রিপোর্ট আমরা দেখে অ্যানালিসিস করব। কিন্তু আমার যতটুকু ধারণা আছে, আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরেছি, শব্দ দূষণ বা বায়ু প্রদূষণ কম্পারেটিভলি গত বছর থেকে অ্যান্ড কম্পারেটিভলি বাকি যত মেট্রো বা বড় সিটি আছে ওখান থেকে অনেক কম আছে। শনিবার ধর্মতলায় বিশেষ অভিযান চালিয়ে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা প্রচুর নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করে। তল্লাশিতে পাওয়া যায় বিভিন্ন ধরনের বাজি, সেল, চকলেট, বোমা সহ অন্য নিষিদ্ধ বাজিও। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছিল বলে জানা যায়। সূত্রের খবর, রাত 9:30 পর্যন্ত দূষণ কন্ট্রোল বোর্ডের কাছে বাজি সংক্রান্ত প্রায় 17টি অভিযোগ এসেছে। রাত গভীর হলে এই পরিস্থিতি আরও করুণ হতে চলেছে তা বলাই বাহুল্য। হাই নিউজ নেটওয়ার্ক। এলিট এসি লোকালের জেরে দেরিতে চলছে সব ট্রেন। ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। অভিযোগ, প্রতিদিনই 15 থেকে 20 মিনিট দেরিতে আসছে ট্রেন, যার জেরে স্কুল, কলেজ বা অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে নিত্যযাত্রীদের। মাস দেড়েক হলো শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকাল চালু হয়েছে, কিন্তু এই ট্রেনের দৌলতেই সকালের দিকে বিড়ম্বনায় পড়েছেন শিয়ালদা মেন শাখার যাত্রীরা। অভিযোগ, এসি লোকালকে জায়গা দিতে গিয়ে আপলাইনের অন্য লোকাল ট্রেন সময় মেনে চলছে না। প্রতিদিনই 15 থেকে 20 মিনিট দেরিতে আসছে ট্রেন, যার জেরে স্কুল, কলেজ বা অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে নিত্যযাত্রীদের বক্তব্য, এই এসি লোকালটা শিয়ালদা থেকে 9:48 নাগাদ ছাড়ে, বিধাননগরে পৌঁছায় 10টার আশেপাশে। আপ দত্তপুকুর লোকাল 10:06 নাগাদ পৌঁছানোর কথা বিধাননগরে, কিন্তু এসি লোকালকে ছাড়তে গিয়ে সেই ট্রেন আসে 10:20। এছাড়া বনগাঁ, বারাসাত সহ একাধিক লোকাল দেরিতে ঢুকছে। স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। তাদের বক্তব্য, পরিকাঠামো না তৈরি করে এরকম এসি ট্রেন চালিয়ে দেওয়ার মানে কি? তাছাড়া এই এসি লোকালটিতে যাত্রীও হয় না খুব একটা, কিন্তু ফাঁকা ট্রেন চলার কারণে বাকি লোকাল দেরি হয়ে যাচ্ছে। এক যাত্রী বলেন, আমি বিশরপাড়া স্টেশনে নামি, আগে বনগাঁ লোকালে উঠতাম। আগে 10:13-তে ট্রেনে উঠতাম, এখন তা স্টেশনে ঢুকতে 10:30 বেজে যায়, তাই বাধ্য হয়ে আগের ট্রেন ধরি। কখনো দত্তপুকুর লোকাল, কখনো অন্য ট্রেন। তার আরও অভিযোগ, 2 নম্বর প্ল্যাটফর্মের অধিকাংশটাতেই একটা শেড নেই, ফলে ঠাঠা রোদে যাত্রীদের প্ল্যাটফর্মে দাঁড়াতে সমস্যা হয়। এই বিষয়টি রেলের নজরে আসা উচিত। একই সমস্যায় ভুগছেন আরেক যাত্রীও। দুর্গানগরের একটি হাই স্কুলের শিক্ষিকা তিনি বলেন, এই এসি লোকাল চালু হওয়ার জেরে অন্য ট্রেনগুলির টাইম এলোমেলো হয়ে যায়, স্কুলে পৌঁছাতে দেরি হয়ে যায় তাদের। সকালবেলা অনেক আগে বাড়ি থেকে বেরোতে হয় তাদেরকে। যাত্রীদের অভিযোগ, দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে ঢোকার মুখে রোজই ট্রেন 10 থেকে 15 মিনিট দাঁড়ায়। এই ভোগান্তি হয়েই চলেছে। রেল কর্তৃপক্ষের এই বিষয়ে কোনো হেলদোল নেই। আরেক বাসিন্দা বিরাটির এক স্কুল শিক্ষক, তার কথায়, রোজই স্কুলে যেতে দেরি হয়। এই লাইনে এসি লোকাল চালুর পর থেকেই আর কোনো ট্রেনই সকালের দিকে সময় চলছে না। যাত্রীদের কথায়, এলিট ট্রেনকে জায়গা ছাড়তে গিয়ে সাধারণের ট্রেন দেরিতে চলছে। ভুগছে হাজার হাজার মানুষ। কি বলছে রেল? ডিআরএম শিয়ালদা রাজীব সাক্সেনা বলেন, একটা নতুন পরিষেবা চালু হয়েছে, পুরোটা স্বাভাবিক হতে একটু সময় লাগবে। সিস্টেম আপডেট হচ্ছে, আশা করি দ্রুত সমস্যা মিটে যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিয়ন্ত্রণ হারিয়ে সাত সকালে দ্রুত গতিতে ছুটে আসা স্করপিও গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে নদিয়ার কোতোয়ালি থানার পালপাড়া 12 নম্বর জাতীয় সড়কে। এই দুর্ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
নিয়ন্ত্রণ হারিয়ে সাত সকালে দ্রুত গতিতে ছুটে আসা স্করপিও গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে নদিয়ার কোতোয়ালি থানার পালপাড়া 12 নম্বর জাতীয় সড়কে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম সুজিত মাহাতো, বয়স 49 বছর। তার বাড়ি কোতোয়ালি থানার সুভাষনগর বারুইহুতা এলাকায়। এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে রাস্তার ধারে বাস ধরার জন্য দাঁড়িয়েছিলেন সুজিত বাবু। আচমকা একটি স্করপিও গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সুজিত বাবুকে ধাক্কা মারার পাশাপাশি রাস্তার ধারে একটি দোকান ভেদ করে গাড়িটি ঢুকে যায়। ঘটনাস্থলে গুরুতর আহত হন সুজিত বাবু। পালপাড়ায় গাড়ি ধরার জন্য দাঁড়িয়েছিল, উনি কাজে যায় ধুবুলিয়া মিলে, পালপাড়ায় সাইডে দাঁড়িয়েছিল, সেইখানে দাঁড়িয়েছিল পালপাড়ায়। যে ওখানে শুনলাম নাকি স্করপিও এসে নাকি মেরেছে, একটা টোটো ক্ষতি হয়েছে, আর ওনাকেও অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই হয়েছে এখন। স্থানীয়রা দেখতে পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে জেলা হাসপাতাল শক্তিনগরে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এবং এই দুর্ঘটনায় ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। হাই নিউজ নেটওয়ার্ক। কালীপুজোয় থিমের রমরমা দেখা যায় উত্তর 24 পরগনায়। থিম এবং আলোর রোশনায়ে সেজে ওঠে সব প্যান্ডেল। কিন্তু জানেন কি, কিভাবে সূচনা হলো বারাসাতের কালীপুজোর? কালীপুজো এলেই মানুষের ভিড় বাড়ে বারাসাতের দিকে। থিমের চমক, রং, আলোর রোশনায়ে সেজে ওঠে উত্তর 24 পরগনার এই অঞ্চলের সমস্ত প্যান্ডেল। কিন্তু কিভাবে বারাসাতে কালীপুজোর সূচনা হলো, এর পিছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। উদ্বাস্তুদের হাত দিয়ে শুরু হওয়া বারাসাতের পুজো আজ প্রায় জগৎ প্রসিদ্ধ। শতাব্দী প্রাচীন বারাসাতের কালীপুজো একসময় ছিল স্থানীয় পরিসরে সীমাবদ্ধ, কিন্তু ধীরে ধীরে এখানকার থিম, আলোকসজ্জা ও প্রতিমার শৈল্পিক নিপুণতা রাজ্য জুড়ে খ্যাতি পায়। কথিত আছে, দেশভাগের পর ছিন্নমূল মানুষ দুই পরগনার সীমান্ত এলাকায় চলে আসেন, সেখানেই বসবাস শুরু করেন। তাদের হাত ধরেই শুরু হয় দীপান্বিতা কালীপুজো। প্রথম কয়েক বছর ছোটখাটো আয়োজনের মধ্যে দিয়েই পুজো করা হতো। এরপর 5-এর দশকের শেষে মহাদেব সেন নিজের উদ্যোগে ঘটা করে শুরু করেন কালীপুজো। তার আয়োজিত পুজোর নাম ছিল শক্তির আরাধনায় রেজিমেন্ট। তিনি ক্রীড়াপ্রেমী মানুষ ছিলেন। তাকে দেখে অন্যান্যরাও অনুপ্রাণিত হয়ে শুরু করেন পুজোর আয়োজন। 60 থেকে 70-এর দশক থেকে বারাসাতের কালীপুজো নতুন রূপ নেয়। শহরের বিভিন্ন ক্লাব ও সংগঠন প্রতিযোগিতামূলকভাবে পুজো করতে শুরু করে। আলোকসজ্জা, থিম, মণ্ডপ সব ক্ষেত্রেই শুরু হয় নবজাগরণ। সেই সময় থেকেই বারাসাত পরিচিত হয় থিম পুজোর শহর হিসেবে। 90-এর দশকে কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে বারাসাতের ক্লাবগুলো নতুন কনসেপ্ট ও শিল্পকলায় জোর দিয়েছে। নতুন পল্লী, রেলওয়ে কলোনি, ডিডি পার্ক, রামকৃষ্ণ পল্লী এই সমস্ত ক্লাবের নাম তখন থেকেই ছড়িয়ে পড়ে। প্রতিমা তৈরিতে যুক্ত হন বিশিষ্ট শিল্পীরা। আলোকসজ্জায় আসে অত্যাধুনিক প্রযুক্তি, আর দর্শনার্থীদের ঢল নামে বারাসাতের রাস্তায়। আজ বারাসাতের কালীপুজো শুধু উত্তর 24 পরগনা নয়, গোটা রাজ্যের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই শহরে আলো, শিল্প ও ভক্তির মিলন দেখতে। প্রত্যেক বছর পুজোর সময় শহরে দর্শনার্থীর সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। স্থানীয় অর্থনীতিতেও আসে নতুন গতি। বারাসাতে সব মিলিয়ে 20টিরও বেশি বড় কালীপুজো হয়। দূর দূরান্ত থেকে বহু মানুষ প্যান্ডেল ও প্রতিমা দেখতে আসেন এখানে। প্রথম দিকে হয়তো 1-2টি প্যান্ডেলেই সীমাবদ্ধ ছিল উৎসব। ধীরে ধীরে সামাজিক ও সাংস্কৃতিক সংস্থাগুলো সঠিকভাবে পরিকল্পনা ও বাজেট বাড়িয়ে এই উৎসবকে থিম, আলোকসজ্জা, বড় প্রতিমা, সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আরও বড় করে তুলেছে। হাই নিউজ নেটওয়ার্ক। এবার নজর রাখছে আবহাওয়ার খবরে। শীত এখনো দূরে, আপাতত দক্ষিণের হাওয়া গরম। ভাইফোঁটার আগে আবহাওয়ার বড় পরিবর্তন। 20 অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায় সমুদ্র আরও বেশি উত্তাল থাকবে। আন্দামান সাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তায় বলা হয়েছে, সমুদ্রের উত্তাল জোয়ার ও বাতাসের জন্য
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায় সাবধান থাকতে হবে। তবে এই নিম্নচাপের কোনো প্রভাব দক্ষিণবঙ্গ বা রাজ্যের অন্য জেলায় পড়বে না। আপাতত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে এবং রোদ ঝলমলে থাকবে। বর্ষার মরশুম শেষ হওয়ার পর দক্ষিণবঙ্গে শুষ্ক বাতাস ও হালকা পশ্চিমী হাওয়ার প্রভাব দেখা দিয়েছে। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে মাঝে মাঝে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তাই ভাইফোঁটায় দক্ষিণবঙ্গের আকাশ থাকবে পরিষ্কার। আকাশ কিছুটা মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। দিনের বেলায় রোদ ঝলমলে থাকবে এবং আর্দ্রতার কারণে কিছুটা অস্বস্তিও হতে পারে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় চড়া রোদ থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে, তবে তা তীব্র বা বিরক্তিকর হবে না। আগামী 25শে অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে ফের হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে রবিবার থেকে হালকা বৃষ্টি হতে পারে। রবিবারও আবহাওয়া অনুরূপ থাকতে পারে। ইতিমধ্যেই আকাশে আংশিক মেঘ দেখা দিলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনের বেলায় মেঘ কেটে গিয়ে রোদ ঝলমলে থাকবে। 20 অক্টোবর থেকে 23শে অক্টোবর পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায় সমুদ্র আরও বেশি উত্তাল থাকবে। বাতাসের গতি ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আর এই নিম্নচাপ কিভাবে আবহাওয়ায় পরিবর্তন আনবে তা এখনো স্পষ্ট করে জানানো হয়নি। আপাতত দক্ষিণবঙ্গের মানুষরা উপভোগ করতে পারেন রোদ ঝলমলে রোদ এবং শুষ্ক আবহাওয়ার। উৎসবের ছুটিতে যারা আন্দামানে ঘুরতে যাচ্ছেন তাদের সাবধান থাকতে বলা হয়েছে। সমুদ্রের ধারে বেশি না যাওয়াই ভালো। স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলতে হবে এবং সমুদ্র সংক্রান্ত সমস্ত আপডেট নজরে রাখতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক নিরপেক্ষ।